নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা আমাদের মডেল কোশ্চেন পেপার 39 নিয়ে আলোচনা করব। তো এর আগে যেসব সেটগুলো দিয়েছি তারা সেগুলো যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। শুধুমাত্র যে 50টা জিকে নিয়ে আলোচনা করি তাই নয়, তার সাথে সাথে কিন্তু এক্সট্রা আরও তথ্য তোমাদের দিয়ে থাকি। ফলে জিকে পড়ার যে একটা অন্যরকম টেকনিকই তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে কিন্তু জিকে পড়লে তোমাদের কি হবে, সবসময় জিনিসগুলো আপডেট থাকবে এবং সবসময় তোমরা রিমাইন্ড করতে পারবে বিষয়গুলো। ওকে। আর সন্তু একাডেমি চ্যানেলের নামেই কিন্তু আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে জয়েনও করতে পারো। আমি পিডিএফগুলো সেখানে প্রোভাইড করে দিই। ওকে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা 39 কোশ্চেন পেপার সেটা নিয়ে শুরু করি। আর একটা কথা বলে রাখি যে এর সাথে কিন্তু আমাদের কিছু ম্যাথের সেটও দেওয়া আছে। আমি এর আগের বছর ফুড এসআইকে টার্গেট করে দিয়েছিলাম, তো সেইখান থেকে কিন্তু তোমরা কিছু ম্যাথ দেখতে পারো। চলো, ফার্স্ট কোশ্চেন কী আছে বলছে, যামিনী রায় হলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী, জাদুকর, কার্টুনিস্ট নাকি চিত্রকর? তো রাইট অ্যান্সার কি? তো তিনি কিন্তু ছিলেন একজন চিত্রকর। ওকে, যামিনী রায়। পরবর্তী কোশ্চেন দেখো, পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান, অলিম্পিক নাকি সাংবাদিকতা? তো পুলিৎজার পুরস্কার কিন্তু সাংবাদিকতার সঙ্গে যুক্ত। আচ্ছা, সাহিত্য বললে সাহিত্যে তো অনেক কটা পুরস্কার আছে। একাডেমি তোমার কি বলে, সরস্বতী সম্মান আছে, তারপরে তোমার জ্ঞানপীঠ পুরস্কার আছে। তো মনে রাখো, জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু সাহিত্যের সবথেকে সর্বোচ্চ সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার। চলো, উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? পুষ্কর মেলা, কুম্ভ মেলা, সোনপুর মেলা নাকি সুরজকুণ্ড মেলা? তো সেটা কিন্তু পুষ্কর মেলা রাজস্থানে হয়, তোমরা জানো, এবং সেটা কিন্তু উট ব্যবসাকে কেন্দ্র করে এই মেলাটা হয়। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় প্রতীকের নিম্নাংশে খোদিত সত্যমেব জয়তে, এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? রামায়ণ থেকে, মুন্ডক উপনিষদ থেকে, ঋগ্বেদ থেকে নাকি মহাভারত থেকে? তো মনে রেখো অপশন নাম্বার বি, অর্থাৎ মুন্ডক উপনিষদ থেকে কিন্তু এই সত্যমেব জয়তে এই কথাটি কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, রক্ত বাঁধতে বাধা প্রদানকারী, আচ্ছা বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থটি কী? মানে তোমার শরীরে আমাদের শরীরে যে রক্ত জমাট বাঁধে না, এর কারণ কি? থিয়ামিনের জন্য, হেপারিনের জন্য, সোডিয়াম সাইট্রেটের জন্য নাকি সায়ানোকোবালামিনের জন্য? দেখো, সায়ানোকোবালামিন হচ্ছে এক ধরনের মানে বি কমপ্লেক্সের একটা ভিটামিন, অর্থাৎ B12 রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। তো এটা তো না। সোডিয়াম সাইট্রেট আর হেপারিন, থিয়ামিন কি? থিয়ামিনও কিন্তু একটা তোমার এই বি কমপ্লেক্সের একটা ভিটামিন, সেটা হচ্ছে B1 হচ্ছে থিয়ামিন। তাহলে হেপারিন আর সোডিয়াম সাইট্রেট, তো রাইট অ্যান্সার হচ্ছে হেপারিন। তার কারণ তোমাকে বলেছে রক্ত জমাট বাঁধতে, দেখো কেন আমি হেপারিন দিলাম, সোডিয়াম সাইট্রেটও কিন্তু রক্ত জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ, সোডিয়াম সাইট্রেটও হবে। কিন্তু যদি এইখানে কৃত্রিম কথাটা বলতো, কৃত্রিম হলে তখন অ্যান্সার হতো কি? সোডিয়াম সাইট্রেট। মানে সোডিয়াম সাইট্রেট হচ্ছে কৃত্রিম রক্ত জমাট বাঁধতে বাধা প্রদানকারী বা কৃত্রিম তঞ্চক রোধক পদার্থ হচ্ছে সোডিয়াম সাইট্রেট। কিন্তু যেহেতু কৃত্রিম বলেনি, তার মানে আমি প্রাকৃতিকই রাইট অ্যান্সার করবো। তার মানে প্রাকৃতিক হচ্ছে হেপারিন আর কৃত্রিম হচ্ছে সোডিয়াম সাইট্রেট। আশা করি বুঝতে পেরেছো। আর একটা জিনিস বলি, এই যে B1, এই B1 এর রাসায়নিক নাম তো থিয়ামিন। তো এই B1 বেরি রোগ প্রতিরোধে কিন্তু এই B1 ভিটামিন সাহায্য করে। নেক্সট, সিন্ধু সভ্যতায় প্রচলিত ভাষা কি? দ্রাবিড়, সংস্কৃত, পালি নাকি প্রাকৃত? তো সিন্ধু সভ্যতায় যে প্রচলিত ভাষা সেটা কি ছিল? সেটা কিন্তু অপশান নাম্বার এ, দ্রাবিড় ভাষা ছিল সিন্ধু সভ্যতায়, সংস্কৃত ভাষা। আর আর্য সভ্যতায় কে ছিল? আর্য সভ্যতায় ভাষা ছিল কিন্তু সংস্কৃত। এবং পালি, প্রাকৃতিক সেগুলো তো জৈন ধর্মের যে বিভিন্ন জৈন না বৌদ্ধ, জৈন, হ্যাঁ চলো, জৈন বৌদ্ধ এদের ভাষা। নেক্সট, গলায় কী হলো? নিম্নলিখিতদের মধ্যে কোন জোড়টি সঠিক নয় বলেছে? আমির খসরু শরৎ, ভীমসেন যোশী কণ্ঠসঙ্গীত,
উৎপল দত্ত চলচ্চিত্র, শম্ভু মহারাজ কত্থক। তো কোনটা সঠিক না? দেখো, শম্ভু মহারাজ কত্থক, ঠিকই কত্থকের সাথে পরিচিত। উৎপল দত্ত তিনি চলচ্চিত্রের সঙ্গে পরিচিত বা যুক্ত। ভীমসেন যোশী কণ্ঠসঙ্গীত, কিন্তু আমির খসরু ইনি কিন্তু সরোদবাদক না। তিনি সাধারণত, এই আমির খসরু তিনি কিন্তু সাধারণত তবলা বা সেতারের সঙ্গে যুক্ত। ওকে, এবং তিনি সুফি সাধক ছিলেন। ওকে, আর তাকে ভারতের তোতা পাখিও কিন্তু বলা হয়। তাহলে আমির খসরু কিন্তু সরোদ হবে না। তো দিস ইজ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন, বলছে যদি মানে ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন, বলছে এই উক্তিটির বক্তাকে উইলিয়াম শেক্সপিয়ার, জন কিটস, জন বার্নার্ড নাকি অস্কার ওয়াইল্ড। তো রাইট অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই বিখ্যাত উক্তিটা করেছিলেন। ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, তো প্লে অন। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস নয়? আয়কর, অবশ্যই আয়কর থেকে কেন্দ্রীয় সরকার তোমার আয় করে। কর্পোরেট কর, যেসব বেসরকারি প্রতিষ্ঠান আছে বা কর্পোরেট যেসব প্রতিষ্ঠান আছে তো সেগুলো থেকে কেন্দ্রীয় সরকার আয় করে। আবগারি শুল্ক, অবশ্যই আবগারি শুল্ক রাজ্য কেন্দ্র উভয় আয় করে। কিন্তু কৃষি আয়ের উপর কর, এটা কিন্তু সমস্ত পুরোটাই রাজ্যের উপর আরোপিত কর, মানে রাজ্য দ্বারা আরোপিত কর। তো এটা কিন্তু তোমার কেন্দ্র এইখান থেকে কোনো আয় করে না। তো কৃষির উপর আরোপিত যে কর বা কৃষি আয়ের উপর যে কর, সেটা কিন্তু কেন্দ্র সরকারের আয়ের উৎস নয়। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভায় যে কোনো সদস্যের কার্যকাল হলো 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। তো রাজ্যসভায় যে কোনো সদস্যদের যে কার্যকাল সেটা হচ্ছে 6 বছর, এবং রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী সদস্যপদ, এবং প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু সেখানে 1/3 না 2/3, তোমরা এটা কমেন্টে জানিও যে 1/3 যত সম্ভব, 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ যত সম্ভব, তবুও তোমরা এটা কমেন্টে জানাবে যে 1/3 নাকি 2/3 বাদ যায় প্রতি 2 বছর অন্তর অন্তর। ওকে, আচ্ছা। আর লোকসভার কার্যকাল কত? লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর। তবে কোনো পরিস্থিতিতে, কোনো জরুরি অবস্থায় তার কার্যকালের মেয়াদ কিন্তু বাড়ানো যেতে পারে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ভারতে সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ সম্মান নিচের কোনটি? এই মাত্র বললাম, সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটা? জ্ঞানপীঠ। জ্ঞানপীঠ সম্মান কিন্তু সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ সম্মান। মাহি নদী কোথায় পতিত হয়েছে? বলছে আরব সাগর, বঙ্গোপসাগর, খাম্বাত উপসাগর নাকি উপরের কোনোটিই নয়। দেখো, প্রথমেই একটা জিনিস তোমাদের এর আগেও বলেছিলাম যে প্রথমেই বুঝতে হবে মাহি নদী এটা মানে উত্তর বাহিনী, এই উত্তর ভারতের নদী নাকি পূর্ব বাহিনী নদী নাকি পশ্চিম বাহিনী নদী, তাহলেই কিন্তু তুমি ধরে ফেলতে পারবে এটা রাইট অ্যান্সার কী হবে। দেখো, মাহি নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী, তাই না? আর পশ্চিম বাহিনী নদী আমি কি বলেছিলাম, ম্যাক্সিমাম সবই খাম্বাত উপসাগরে পড়েছে। তো রাইট অ্যান্সার খাম্বাত উপসাগর। তো পশ্চিম বাহিনী নদী হচ্ছে খাম্বাত উপসাগরে ম্যাক্সিমাম পড়েছে। ক্লিয়ার? একমাত্র লুনি হচ্ছে যেটা অন্তর্বাহিনী নদী, তো লুনি কিন্তু পড়েছে হচ্ছে তোমার গুজরাটের কচ্ছের রানের যে জলাভূমি, সেইখানে কিন্তু লুনি নদী পতিত হয়েছে। বাকি নর্মদা বলো, তাপ্তি বলো, তারপরে সবরমতী, মাহি, এরা সবাই কিন্তু পড়েছে হচ্ছে তোমার খাম্বাত উপসাগরে। যদি বলি মাহি কোথা থেকে উৎপত্তি হয়েছে, এর উৎপত্তি হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত থেকে কিন্তু মাহি নদীর উৎপত্তি হয়েছে। এই মাহি নদীর কিছু উপনদী যেমন বিশ্বামিত্র, ভীষণ গুরুত্বপূর্ণ, মানে আসে প্রতিবার বলতে যে কোনো পরীক্ষায় আসে কিন্তু বিশ্বামিত্র, সোমা, আনাস, পানাম। তো এগুলো পড়েই কিন্তু একমাত্র মুখস্থ করতে হবে। কোনো টেকনিক্যালি তুমি দেখো, টেকনিক্যালি হ্যাঁ কয়েকটা তুমি একটা আওতায় আনতে পারবে, কিন্তু তুমি যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মাধ্যমে দেখবে এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ওকে, চলো। আর যেগুলো পূর্ব বাহিনী নদী, সেগুলো ম্যাক্সিমাম সবই পড়েছে হচ্ছে বঙ্গোপসাগরে। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে চাঁচাই জলপ্রপাত অবস্থিত? কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা। দেখো, চাঁচাই জলপ্রপাত তাহলে কোথায় অবস্থিত? চাঁচাই জলপ্রপাত কিন্তু তোমার মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত চাঁচাই জলপ্রপাত। ওকে, মধ্যপ্রদেশ। এবং এটা এই যে জলপ্রপাতটা, সেটা কোন নদীকে বেস করে এটা তৈরি হয়েছে? তো সেটা মনে রাখবে, রিহাদ। কি বললাম? রিহাদ নদী, রিহাদ না বিহাদ, যাই হোক এইটুকু মনে রেখো, মধ্যপ্রদেশ যে রিহাদ নদী,
তো তাকে কেন্দ্র করে কিন্তু এই চাঁচাই জলপ্রপাত কিন্তু গড়ে উঠেছে বা চাঁচাই জলপ্রপাত অবস্থিত। ওকে, যদি বলি ভারতের সবথেকে তোমার উচ্চতম জলপ্রপাত কোনটা, তো কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কিন্তু তোমার উচ্চতম জলপ্রপাত। তারপরে গেট সাপ্পা আছে, যোগ জলপ্রপাত আছে, এবং কর্ণাটকের যেটা কুঞ্চিকল জলপ্রপাত সেটা কোন নদীর উপর, বরাহি নদীর উপর, বরাহি। তারপর যোগ জলপ্রপাত বা গেট সাপ্পা জলপ্রপাত এটা কি শরাবতী নদীর উপর। ক্লিয়ার। তারপরে তোমার হচ্ছে মধ্যপ্রদেশে আর একটা জলপ্রপাত আছে, এটাও বলে দিই, তোমার হচ্ছে কেউতি জলপ্রপাত। কেউতি যেটা হচ্ছে মাহানা নদীর উপর। ক্লিয়ার। শিবসমুদ্রম জলপ্রপাত কোথায় আছে, সেটাও কিন্তু কর্ণাটকে আছে, যেটা হচ্ছে কাবেরী নদীর উপর। তাহলে কাবেরী নদীর উপর হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত। তারপরে তোমার ঝাড়খণ্ডের খুব ইম্পর্টেন্ট হুন্ডু জলপ্রপাত, যেটা হচ্ছে সুবর্ণরেখা নদীর উপর কিন্তু এই হুন্ডুর জলপ্রপাত গড়ে উঠেছে। আর উড়িষ্যায় একটা জলপ্রপাত আছে, কিন্তু উড়িষ্যায় এই মুহূর্তে নামটা মনে আসছে না। উড়িষ্যাও একটা জলপ্রপাত আছে। ওকে, তো চলো নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। বলছে 1 ফুট সমান কত সেমি। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু দেয়, বিশেষ করে গ্রুপ ডিতে, যেহেতু সায়েন্সের উপর খুব বাঘা বাঘা দারুণ দারুণ কোশ্চেন হয়। তো 1 ফুট, 1 গ্যালন, হ্যাঁ 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার, এই টাইপের যে চেঞ্জিংগুলো এই কোশ্চেন কিন্তু দেয়। তো আমি দেখবে প্রত্যেকটা যখন ভিডিও পড়বে না, ভিডিওর সাথে সাথে আস্তে 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 দেখবে সমস্ত জিকে তোমাদের কাভার হয়ে যাবে। তো মনে রাখবে 1 গ্যালন সমান, তোমাকে তো এটা ডিরেক্টলি মনে রাখতে হবে, তো 30.48 সেমি। তো এইটা মনে রেখো, 1 গ্যালন 1 ফুট সমান 30.48, 1 ফুট সমান 30.48 সেমি। নেক্সট বলছে ধোলাবিরা কোন নদীর তীরে গড়ে উঠেছে। সবরমতী, লুনি, ঘরঘরা নাকি ইরাবতী। তো ধোলাবিরা কোন নদীর উপর গড়ে উঠেছে, ধোলাবিরা কিন্তু লুনি নদীর উপর গড়ে উঠেছে, হচ্ছে ধোলাবিরা লুনি নদীর উপর। এবং এই ধোলাবিরা যে জায়গাটা সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাট রাজ্যে কিন্তু এই ধোলাবিরা যে জায়গাটা সেটা কিন্তু অবস্থিত। এবং এইখানে একটা কোশ্চেন দেয় যে কে আবিষ্কার করেছে, তো ধোলাবিরা যে আবিষ্কার করেছে সেটা হচ্ছে জেপি যোশী। সেরকম গুজরাটে আছে কি লোথাল, তোমরা জানো লোথাল হচ্ছে গুজরাটে আছে। সুরকটোডা এটাও গুজরাটে আছে। তারপরে বানুয়ালি তো আমার হরিয়ানায় আছে, তাই না। ওকে, তো এই যে নামগুলো ধোলাবিরা, যেমন হরপ্পা মহেঞ্জোদারো তো সবাই জানো, আর সুতকাজেন্দর বালুচিস্তান, এর সাথে কালীবঙ্গানটা খুব দেয়। কালীবঙ্গানটা কোথায় পাওয়া গেছে, তো সেটা হচ্ছে রাজস্থানে। ওকে, তো এই ব্যাপারগুলো একটু মনে রাখবে, তাহলেই দেখবে এগুলো সবসময় মাথায় থাকবে। অর্থবিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে। আচ্ছা, অর্থবিল পাস করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে কার হাতে, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী। তো মনে রাখবে চূড়ান্ত ক্ষমতা আছে কিন্তু লোকসভার কাছে। অর্থবিল পাস করার চূড়ান্ত ক্ষমতা মানে প্রথমে বলে দিল, অর্থবিল পেশ হলো, সব হলো, আলোচনা হলো, কিন্তু তার পাস করার চূড়ান্ত ক্ষমতা কিন্তু লোকসভার হাতেই আছে। পরবর্তী কোশ্চেন, অটল টানেল কোথায় অবস্থিত, জম্মু কাশ্মীর, সিকিম, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড। তো অটল টানেল অবস্থিত কিন্তু হিমাচল প্রদেশে অটল টানেল অবস্থিত। তোমরা কমেন্টে জানাও যে এই যে অটল টানেল কার কার মধ্যে যুক্ত হয়েছে, অটল টানেল কাকে কাকে যুক্ত করেছে বা কোথা থেকে কোথায় যাওয়া যায়, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এছাড়াও কিন্তু হিমাচল প্রদেশে কী আছে, রোটাং গিরিপথ আছে, যেটা কুলু আর হচ্ছে তোমার কুলু উপত্যকা এবং কী উপত্যকা ওটার নাম মনে পড়ছে না, স্পিতি উপত্যকা, ওর মধ্যে কিন্তু বিস্তৃত, তাই না, রোটাং টানেল। তারপর হিমাচল প্রদেশে আরেকটা আছে শিবকিলা পাস, এটাও হিমাচল প্রদেশ। রোটাং হিমাচল প্রদেশ, অটল টানেল হিমাচল প্রদেশ। যদি বলি কারাকোরাম যে গিরিপথ সেটা কোথায় আছে, জম্মু কাশ্মীরে আছে, যেটা ভারত আর চীনের মধ্যে সংযোগ স্থাপন করে। কারাকোরাম গিরিপথ। বুর্জিলাখা জম্মু কাশ্মীর, জোজিলা জম্মু কাশ্মীর। কিন্তু জেলেপলা আছে কোথায়, সিকিম, যেটা হচ্ছে তোমার কালিম্পং আর তিব্বতের মধ্যে তোমার সংযোগ সাধন করে। তো এইগুলোও কিন্তু দেয় যে জেলেপলা পাস এটা কাদের মধ্যে সংযোগ সাধন করে, দিয়ে বিভিন্ন অপশন দিয়ে দেবে। তো মনে রাখবে কালিম্পং আর তিব্বতের মধ্যে হচ্ছে জেলেপলা। ক্লিয়ার। আর কারাকোরাম বলো, বুর্জিলা বলো, জোজিলা বলো, এগুলো সব জম্মু কাশ্মীর। আর একটা হচ্ছে তোমার হচ্ছে জওহর টানেল, যেটাকে আর এক নাম ছিল বানিহাল। ক্লিয়ার, বানিহাল বা জওহর টানেল। জম্মু কাশ্মীরে আরও একটা আছে পীরপাঞ্জাল কিন্তু জম্মু কাশ্মীরে। তো এইগুলো যত পড়বে তত মনে থাকবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। ভারতের অর্জুন পুরস্কার প্রাপক প্রথম মহিলা
দিব্যকৃতি সিং তিনি নিম্নলিখিত কোন খেলায় এই পুরস্কার জয়লাভ করেছিলেন? অশ্বারোহী, ব্যাডমিন্টন, সাঁতার নাকি লন টেনিস? তো তিনি কিন্তু অশ্বারোহী খেলায় কিন্তু এই প্রথম অর্জুন পুরস্কার জয়লাভ করেছিলেন, যে দিব্যকৃতি সিং। নামটাও মনে রেখো, কেননা পরীক্ষায় এরমও কোশ্চেন দেয় যে দিব্যকৃতি সিং কোন খেলার সঙ্গে যুক্ত। এই তো এইটাই দিয়েছি, এবং এইটাই দেয়, দিব্যকৃতি সিং কোন খেলার সঙ্গে যুক্ত, যা দিলাম এরকমই টাইপেরই দেয়। ওকে, বা অশ্বারোহী খেলার সঙ্গে যুক্ত নিচের কোন ব্যক্তি? তো দিব্যকৃতি সিং। চলো পরবর্তী কোশ্চেন। 70 কেজি ভরের কোনো ব্যক্তি কৃত্রিম উপগ্রহে চেপে পৃথিবীকে প্রদক্ষিণ করলে ওই ভর কত হবে? আচ্ছা, ওই ব্যক্তির ভর কত হবে বলেছে, ওই ব্যক্তির ভর কত হবে? দেখো আচ্ছা, কৃত্রিম উপগ্রহে যদি চাপে, দেখো এবার এইখানে একটা জিনিস তোমরা বুঝতে হবে, দুটো জিনিস বোঝো। কৃত্রিম উপগ্রহে যে কোনো ব্যক্তির ওজন কিন্তু শূন্য হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো কোথায় কোথায় ওজন শূন্য হয়, তোমার হচ্ছে এক হচ্ছে কৃত্রিম উপগ্রহে কোনো ব্যক্তির ওজন কিন্তু শূন্য হয়, আর পৃথিবীর কেন্দ্রে কিন্তু কোনো বস্তুর ওজন কিন্তু শূন্য হয়। আর নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের কেস, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কম হয় আর মেরু অঞ্চলে ওজন বেশি হয়। মানে এটাও পরীক্ষায় কিন্তু এর আগে এনটিপিসি বলে গ্রুপ ডিতে দিয়েছিল, যে কোনো বস্তুকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুর ওজনের কী পরিবর্তন ঘটবে। তো লেখা ছিল যে বস্তুর ওজন কি একই থাকবে, নাকি বস্তুর ওজন বৃদ্ধি পাবে, নাকি বস্তুর ওজন হ্রাস পাবে, নাকি উপরের কোনোটিই সঠিক নয়। তো মনে রাখবে নিরক্ষীয় অঞ্চলে, কী করে মনে রাখবে? দেখো নিরক্ষ মানে মধ্যবিন্দু মনে করো, তো মধ্যবিন্দুতে আসলে মনে রাখবে যে ওজন কমতে থাকে, এটা একটু আইডিয়া দিয়ে মনে রাখবে। তো যত মধ্যবিন্দু থাকবে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে ওজন কিন্তু কমে, আর যত দুপাশে যাবে অর্থাৎ উত্তর মেরু বা দক্ষিণ মেরু অঞ্চলে কিন্তু ওজন সবথেকে বেশি হয়। তো এই জিনিসটা মাথায় রাখবে। আর এইখানে এবার আমাকে বলেছে ওজন তো চাইনি, আমাকে চেয়েছে ভর, ওই ব্যক্তির ভর কত হবে। দেখো ভর কোনো বস্তুর নিজস্ব ধর্ম, ক্লিয়ার, অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হয় না, সে নিরক্ষীয় অঞ্চলেও ভর যা থাকবে। কেননা ভর মানে কি? ভর মানে তোমার দেহে কত পরিমাণ পদার্থ আছে। তাহলে তোমার দেহে যত পরিমাণ পদার্থ আছে, তুমি চাঁদে গেলে নিশ্চয়ই তোমার দেহ থেকে পদার্থ খসে খসে পড়ে যাবে না। তাহলে ভরের ডেফিনেশনই হচ্ছে তোমার দেহে যে পরিমাণ জড় পদার্থ হচ্ছে সেটাই হচ্ছে ভর। তাহলে তুমি যখন এখান থেকে দার্জিলিং বা এখান থেকে চাঁদে মানে তোমার যেখানে খুশি যাও, বৃহস্পতি মঙ্গল যেখানে খুশি যাও, তাহলে তোমার দেহের পদার্থগুলো নিশ্চয়ই খসে চলে যাবে না? যাবে কি? যাবে না। তাহলে ভর কিন্তু পরিবর্তন হয় না, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ ওই বস্তুর ভর কি হবে? ভর কিন্তু সেই 70ই থাকবে, অর্থাৎ 70 কেজি, তার ভর কিন্তু সেই 70 কেজিই হবে। ক্লিয়ার? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। কিন্তু যদি এখানে ভরের জায়গায় ওজন বলতো, তাহলে ওজন বললে কিন্তু তখন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ওজন কিন্তু শূন্য হয়। ক্লিয়ার? তো এই ধারণাটা একটু মাথায় রাখবে, তারাই দেখবে তোমাদের এগুলো কোনো ব্যাপার না। এগুলো যত আস্তে আস্তে বুঝতে দেখবে সব জিনিসগুলো একদম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যদি কারা পড়েও না থাকো, আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দেবো, দেখবে ওই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। যে কোশ্চেনের উপর আমি এই ধারণা বেসিসে যে কোশ্চেনটা দিয়েছি, তো ওইটুকু ধারণা ক্লিয়ার হতে হতে এরকমভাবে তোমরা করতে করতে দেখবে সায়েন্সের অনেক কিছু তোমরা জেনে গেছো। ওকে, বলছে কোনো কোম্পানির ঋণপত্র গ্রহীতারা, মানে যারা ঋণ নেয়, যারা কোনো কোম্পানি থেকে ঋণ নেয়, তারা হলেন সেই কোম্পানির কি? যারা ঋণ দেয় তারা আবার কি করবে? ঋণ আবার প্রদান করবে সেই কোম্পানিকে, তো তারা হবে ঋণদাতা, মানে ক্রেডিয়েটর। ক্লিয়ার? শেয়ার হোল্ডারও না, পরিচালকও না, ঋণ গ্রহীতা না, কেননা তারা ঋণ দেবে, তাহলে তারা হচ্ছে ঋণদাতা। লোকপ্রিয় গোপীনাথ বরদৌলে আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বারাণসী, চেন্নাই, গুয়াহাটি নাকি কলকাতা? তো রাইট অ্যান্সার অসমের গুয়াহাটিতে কিন্তু এই লোকপ্রিয় গোপীনাথ বরদৌলে আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। নেক্সট, খো খো খেলায় কতজন খেলোয়াড় থাকে? বলছে 12 জন, 9 জন, 11 জন নাকি 10 জন? তো খো খো খেলায় মনে রাখবে 9 জন খেলোয়াড় থাকে। খো খো খেলায় কিন্তু 9 জন খেলোয়াড় থাকে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে আসীন থাকা অবস্থায় মারা যাননি? দেখো জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী পদে থাকাকালীন তার মৃত্যু হয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী, হ্যাঁ, তাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে যে মারা হয়েছে, তার মৃত্যু হয়েছে বলে তাকে মারা হয়েছে, কারণ তিনি ভীষণই ভালো লোক ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী।
জওয়াহরলাল নেহরু সবাই ভালো লোক ছিলেন, কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী সত্যিই ভীষণ খুব ভালো লোক ছিলেন, দেশের জন্য ভাবতেন। চলো, তারপরে ইন্দিরা গান্ধী, তিনিও ভীষণই ভালো লোক ছিলেন, তিনিও কিন্তু প্রধানমন্ত্রী পদে থাকাকালীন অবস্থায় তিনি মারা গেছেন। কিন্তু পিভি নরসিংহ রাও তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদে থাকাকালীন অবস্থায় মারা যাননি। নেক্সট, ভারতের কোন রাজ্যে নিশি উপজাতি দেখতে পাওয়া যায় বা দেখা যায়? অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? তো রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশে কিন্তু নিশি উপজাতি কিন্তু দেখা যায়, মানে সবথেকে বেশি নিশি উপজাতি দেখা যায় কোথায়? অরুণাচল প্রদেশ। একটি বস্তুর ভর 70 কেজি, তাহলে একটা বস্তুর ভর বলে দিয়েছে 70 কেজি। 30 মিটার উচ্চতায় বস্তুটির স্থিতিশক্তি কত হবে? দেখো, প্রথমে ভাবো স্থিতিশক্তির, আমরা যে স্থিতিশক্তির কথা বলেছিলাম, তো সূত্রটা কি? স্থিতিশক্তি হচ্ছে mgh, যেখানে m হচ্ছে ভর, তাহলে ভরটা লিখে নাও। ভর কত বলেছে? 70 কেজি। আচ্ছা, জি এর মান কত বলেছে? জি এর মান 9.8। দেখো, আমি তোমাদের একটা টেকনিক বুঝিয়েছিলাম, তো জি এর মান 9.8, একে আনুমানিক 10 ধরে নাও, কেননা পয়েন্টের পর 2 ঘর কম, তাহলে আনুমানিক আমি 10 ধরে নিই। কেন বলছি? দেখো ক্যালকুলেশনে কত সুবিধা হবে। আর বলছে 30 মিটার উচ্চতায়, তাহলে ইন্টু 30, কেননা এইচ মানে কি 30। তাহলে এবার দেখে নেবে সবই সিজিএসে আছে নাকি এসআইতে আছে। দেখো, যখন এখানে জুল দিয়েছে সবই, তার মানে সব এসআইতেই মান আছে, তো অপশান নিয়ে আমার চাপ নেই। চাপ হচ্ছে এবার এইখানেও 70 কেজি আছে, এখানেও মিটার আছে, আর এটাও মিটার পার সেকেন্ডে দিয়েছে, তার মানে কি সবই এসআইতে আছে। ঠিক এইভাবে দেখে নেবে, কেননা কোনো ধরো একটা মান এসআইতে দিল কিন্তু আর একটা মান সিজিএসে দিতে পারে, তখন সেটা সিজিএস থেকে এসআই কিন্তু কনভার্ট করে নিতে হবে। ওকে, তো এখানে ক্যালকুলেশন করলে কত হবে? এদিকে 700 আর 3, তার মানে 2100। এবার ভালো করে বোঝো, 21,000 দেখো 21,000 কিন্তু অপশানে আছে, আমি ইচ্ছা করে দিয়েছি যাতে তোমরা হঠাৎ করে 21,000 দাগিয়ে দিলে, কেননা ওই সময় পরীক্ষা মানে বলতে সত্যিই একরকম, কিন্তু যে পরীক্ষা দেয় ওই হলের মধ্যে তার যে কী টেনশন থাকে সেটা সেই জানে। তো এই কারণে ভুল ভ্রান্তি হয়ে যায়, কিন্তু সেটা যাতে না হয়, তোমাকে মানটা এখানে কিন্তু 10 না, তোমাকে মানটা দিয়েছে কত? 9.8। তাহলে তোমার 2100 তো হবেই না, তাহলে 2100 থেকে একটু কম হবে, তাহলে একটু কম নিশ্চয়ই 18,500 হবে না, তাহলে নিশ্চয়ই আর 22,680 তো হবে না। তো অপশন নাম্বার 20, অপশন নাম্বার ডি ইজ এর রাইট অ্যান্সার, অর্থাৎ 20,580। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে অঙ্কটাকে সেটেলমেন্ট করবে বা তুমি অপশান কীভাবে দেখবে বিষয়টাকে। চলো পরবর্তী কোশ্চেন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তো বলছে অজাতশত্রু, নাগদশক, শিশুনাগ নাকি বিম্বিসার? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ বিম্বিসার কিন্তু হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। যদি বলি শেষ রাজাকে, শেষ রাজা হচ্ছে নাগদশক, আর হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজাকে, শ্রেষ্ঠ রাজা হচ্ছে অজাতশত্রু। এবং এই অজাতশত্রু কিন্তু কী উপাধি পেয়েছিলেন? কুনিক উপাধি, তাই না? অজাতশত্রু হচ্ছে কুনিক উপাধি। দেখো, শিশুনাগ তাহলে কে ছিলেন? শিশুনাগ কিন্তু শিশুনাগ বংশ, তাই না? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ। ক্লিয়ার? এবার দেখো এই যে বংশগুলো তোমরা দেখো, আমি তোমাদের সবসময় বলি যে কী কী আসতে পারে, কীরকম কোশ্চেন এসেছে, কেননা আমরাও তো পরীক্ষা বিভিন্ন দিয়েছি, তো কীরকম কোশ্চেন এসে এগুলো মোটামুটি জানি, আর তোমরাও জানো। তো এখন তো সার্চ করলেই সমস্ত কিছু হাতের সামনে পাওয়া যায়। তোমরা দেখবে যে এরকম কিন্তু বংশ পরপর দিয়ে দেয়, যে হর্ষঙ্কর বংশের পরে কোন বংশ? শিশুনাগ, মানে তোমাকে উল্টোপাল্টা সাজিয়ে দেবে, তোমাকে বলবে পরপর বংশানুক্রমে সাজাও। তো আমি একটু নাম বলে দিই, হর্ষঙ্ক, তারপরে কিন্তু শিশুনাগ, তারপরে নন্দ, তারপরে মৌর্য, তারপরে শুঙ্গ, তারপরে সাতবাহন, তারপরে কুষাণ, তারপরে গুপ্ত। তো এরমভাবে যতটা পারবে এগুলো বারবার পড়ে পড়ে জিনিসগুলো মনে রাখবে, বা টেকনিক্যালি তুমি মনে রাখতে পারো, যাকে নিমোনিক্স পদ্ধতি বলে, সেই পদ্ধতির মাধ্যমেও কিন্তু তুমি করতে পারো। বলছে প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? 1950, 1951, 1952 নাকি 1954? তো প্রথম অর্থ কমিশন গঠিত হয় কিন্তু 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। আচ্ছা, প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? আমাকে এটা কমেন্টে জানাবে। পরবর্তী কোশ্চেন, ব্যানানা কিক শব্দটি নিম্নের কোন খেলার সঙ্গে জড়িত? দেখো, কিকের মধ্যে লুকিয়ে আছে কি? কিক কোথায়? ফুটবলে মারি, তো রাইট অ্যান্সার ফুটবল। তো এইভাবে কিন্তু এটা এর আগেও পড়েছিলাম, আশা করি তোমরা পারবে। দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, যে আমি পিডিএফ দিই, আমি পিডিএফ কিন্তু অ্যান্সারের পিডিএফ দিই না, আমি কোশ্চেনের শুধু পিডিএফ দিই। তার কারণ তোমরা কোশ্চেনটা নিজেরা আগে খাতায় করো, আমার সন্তু একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে তোমরা যুক্ত হও, যুক্ত হলেই তোমরা ওইখানে পিডিএফ থেকে নিজেরা যে কোনো সময়
সারা দিনের যে কোনো একটা সময় পিডিএফটা করে তুমি ধরো কোথাও একটা জায়গায় মনে করো সারাদিনে এক জায়গায় বিশ্রাম করছো বা কোথাও খেলছো মাঠে, সেখানে বসে বসে পিডিএফটা তুমি মনে মনে অ্যান্সারটা করে নাও, করে নিয়ে তুমি আমার কোনো এক সময় আমার ভিডিও দেখে সেই পিডিএফটা মিলিয়ে নাও, দেখো কতগুলো তোমরা পারছো। তো তাহলে এইভাবেই কিন্তু তোমাদের জিকে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ওকে, তো ফুটবলে কিন্তু এই ব্যানানা কিক শব্দটা প্রয়োগ করা হয়। পরবর্তী কোশ্চেন, কালকা সিমলা রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়? 2004 সালে, 2005 সালে, 2008 সালে নাকি 1999 সালে? তো মনে রাখবে 2008 সালে কিন্তু এই কালকা সিমলা রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। কালকা সিমলা রেলওয়ে দেখো 2004 সালে তাহলে কী পেয়েছিল পরপর মনে রাখবে। 2004 সালে হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস, যার আগের নাম কী ছিল, যার প্রাক্তন নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস। এ কিন্তু 2004 সালে কিন্তু এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে কি ছত্রপতি শিবাজি। তারপরেই পায় কে 2004-এর পরে ঠিক পরের বছর নীলগিরি মাউন্টেন রেলওয়ে হচ্ছে 2005-এ পায়। তারপরে 2008-এ পায় কে কালকা সিমলা রেলওয়ে। তাহলে 1999 কে পায়? 1999 হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ওকে, আর সবথেকে উচ্চতম রেলওয়ে যে জায়গাটা সেটা হচ্ছে ঘুম, তাই না, ঘুম রেলওয়ে। আর 2024-এ তোমরা এটা কমেন্টে জানাও 2024-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা পেয়েছে? 2024 সালে কটা পেয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? যদি কমেন্টে লিখে দাও এটা যে কোন কোন জায়গা পেয়েছে, সেটাও তোমরা লিখে দিতে পারো। চলো পরবর্তী কোশ্চেন, সংসদের সদস্য না হয়েও কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে আসীন থাকতে পারেন সর্বোচ্চ 6 মাস, 5 মাস, 3 মাস নাকি 2 মাস? তো সর্বোচ্চ কিন্তু 6 মাস, কেননা 6 মাস পরে তাকে কিন্তু যে কোনো একটা জায়গা থেকে তাকে জিতে আসতে হবে, তবেই কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদে আসীন থাকতে পারবেন। তো সর্বোচ্চ 6 মাস তিনি কিন্তু আসীন থাকতে পারেন। হলুদ বিপ্লব হলো ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি, মাছের উৎপাদন বৃদ্ধি হচ্ছে নীল বিপ্লব, তোমরা জানো। চিংড়ির উৎপাদন বৃদ্ধি, চিংড়ি কি? চিংড়ি হচ্ছে তোমার গোলাপি বিপ্লব। তারপরে তোমার অপ্রজ্বলিত শক্তি যেটা, সেটা কি? অপ্রজ্বলিত শক্তি হচ্ছে বাদামি বিপ্লব, যেটা চামড়া, অপ্রজ্বলিত শক্তি, বাদামি বিপ্লব। তাহলে পড়ে আছে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি, সেটা হচ্ছে হলুদ বিপ্লব। শ্বেত বিপ্লব তোমরা জানো, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি। তারপরে কৃষ্ণ বিপ্লব কি? খনিজ দ্রব্য। তারপর সোনালী বিপ্লব কি? মধু বা ডিম উৎপাদন। আর সোনালী তন্তু বিপ্লব বললে কিন্তু তখন সেই তন্তু বিপ্লব, ক্লিয়ার, মানে পাটের জন্য যে পাটের উৎপাদন বৃদ্ধি, সেটা হচ্ছে কি? সোনালী তন্তু বিপ্লব। আর যদি বলা হয় শুধু সোনালী বিপ্লব, তখন হবে কি? মধু বা উদ্যান পালন বলতে পারো, মধু উৎপাদন। আর ডিম উৎপাদন হচ্ছে দেখেছো মাঝে মাঝে ভুলে যাই, রূপালী বিপ্লব, রূপালী বিপ্লব হচ্ছে ডিম উৎপাদন বৃদ্ধি। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি অয়েল অফ মিরাবেন নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, অয়েল অফ মিরাবেন। তো ফেনল, টলুইন, নাইট্রোবেনজিন নাকি অ্যামিনোবেনজিন? তো নাইট্রোবেনজিনকে বলা হয় অয়েল অফ মিরাবেন, যার সংকেত কি? C6H5NO2। পরীক্ষায় কিন্তু এরকমও দিতে পারে বা পরীক্ষায় এরকমও দিতে পারে, একই ব্যাপার। তো দুটো জিনিসই একই, বা এটাকে এরকম না দিয়ে এই যে এরকম দিয়েছি না, এটা না দিয়ে এখানে গোলও দিতে পারে, তো একই। এই যে তিনটে জিনিস যে তিনটে দেখলাম প্রত্যেকটা একই জিনিস। তো এইটাকে বলা হয়, নাইট্রোবেনজিনকে বলা হয় কি? অয়েল অফ মিরাবেল। ক্লিয়ার? ওকে, এইখানে একটা তথ্য দিয়ে রাখি, কারণ কোশ্চেন খুব আপডেট হচ্ছে। তো যারা গ্র্যাজুয়েশন লেভেলে অনেকে পরীক্ষা দাও, সিজিএল, তো এই যে নাইট্রোবেনজিন না, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া, একটা নাম বললাম, ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায় দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় এই নাইট্রোবেনজিনকে, এটা একটু মনে রেখো। আর ফেনলকে কি বলা হয়? ফেনলকে বলা হয় কার্বলিক অ্যাসিড, যেটা হচ্ছে সাপ তাড়াতে ব্যবহার করা হয়, কার্বলিক অ্যাসিড। ক্লিয়ার? চলো, আল হিলাল পত্রিকার সম্পাদককে মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, KM পানিক্কর নাকি অ্যানি বেসান্ত? তো আল হিলাল পত্রিকার সম্পাদককে, আল হিলাল পত্রিকার সম্পাদক হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। তিনি যিনি স্বাধীন ভারতের প্রথম কে ছিলেন? শিক্ষামন্ত্রী, মৌলানা আবুল কালাম আজাদ। মহাত্মা গান্ধী হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন, এগুলো তোমরা জানো।
পরবর্তী কোশ্চেন, পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল নাকি ক্রান্তীয় পার্বত্য অঞ্চল? তো পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। ওকে, একটি কোণ প্রথমে পূর্ব দিকে, আচ্ছা কোণ না, এটা কণা, একটি কণা, হ্যাঁ এটা হচ্ছে কোণ বাদ দিয়ে হবে কণা। ওকে, বলছে একটি কণা প্রথমে পূর্ব দিকে, দেখো প্রথমে তোমরা তো এইটা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে কি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এই হিসাবে কিন্তু সমস্ত কিছু করতে হবে, যত যা খুশি দেয় ইস্ট ওয়েস্টের পূর্ব দিক পশ্চিম দিক যে গেল সব এই হিসাবে করতে হয়। তাহলে দেখো কি বলেছে, একটি কণা প্রথমে পূর্ব দিকে, আচ্ছা পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে দিই কত 20√3 মিটার, এর মান কত 20√3 মিটার প্রথমে গেল, চলার পরে উত্তর দিকে 20 মিটার গেল, তাহলে উত্তর দিক মানে এই দিকটা 20 মিটার গেল। তাহলে বলছে কণাটির সরণের মান কত? দেখো সরণ হচ্ছে ভালো করে বুঝবে, সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য কোথায়, তোমাকে এখানে সরণ না দিয়ে অতিক্রান্ত দূরত্ব দিতে পারত। ধরো সাপোজ আমি তোমায় যদি বলি, তুমি ধরো বাড়িতে গেছো, বাড়ি থেকে বেরিয়ে তুমি বিভিন্ন জায়গা থেকে ঘুরে টুরে এসে আবার সেই বাড়িতে চলে এসছো, ঠিক আছে, তাহলে তোমার যদি সরণ বলা হয় কত, তাহলে সরণ কিন্তু বলা হবে 0। অর্থাৎ তোমার যাত্রাপথের যে ন্যূনতম সবথেকে পথ সেটাই হচ্ছে সরণ। তাহলে এর যাত্রাপথের আমি কালিটা একটু চেঞ্জ করি, প্রথমে এইখান থেকে এইখানে গেছে, তারপরে এইখান থেকে এইখানে গেছে, কিন্তু সে তো চাইলে এইখান থেকে ডাইরেক্ট এইখানেও যেতে পারতো কি না? তাহলে এটাই তার ন্যূনতম যাত্রাপথের ন্যূনতম পথ, তো এটাই হচ্ছে সরণ। কিন্তু যদি বলতো তার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কিন্তু সে যতটা পথ হাঁটাহাঁটি করেছে এই পুরোটার যোগফল হচ্ছে অতিক্রান্ত দৈর্ঘ্য। বুঝতে পারলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? ওকে, তাহলে এই যে সরণ কত, দেখো সরণ মানে এটা হচ্ছে অতিভুজ, তোমরা জানো এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এটা যদি আমরা নাম দিই, ধরো মনে করো এটা এ, এটা বি, এটা সি, তাহলে আমি বলতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল টু তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব মানে কি 20 × 400, লম্ব আমি একবারে দেখিয়ে দিচ্ছি, লম্ব স্কোয়ার মানে 20 × 400। আচ্ছা এটা আমি তোমাদের একদম দেখিয়ে দিই, দেখো তাহলে 20 স্কোয়ার প্লাস 20√3 তার স্কোয়ার। এবার 20√3 একে ভাঙবে কি করে, দেখো 20√3 তার স্কোয়ার, এর মানেই হচ্ছে কি, এর মানে 20√3 ইন্টু 20√3 20√3 তাই কি না? তাহলে 20 কত, 20 × 400 ইন্টু √3 কত, √3 গুণ করলে 3 হয়, এটা তোমরা জানো, একই সেম জিনিস রুটে গুণ করলে একটাই হয়। তাহলে 3 4 কত, 3 4 1200, অর্থাৎ এইখান থেকে ক্যালকুলেশন করে পেলাম 1200, অর্থাৎ এইখানে হচ্ছে 400 আর এইখান থেকে হচ্ছে 1200, তাহলে 1200 আর 400 কত, 1200 আর 400 হচ্ছে 1600, তাই কি না 1600। তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে 1600, তাহলে এসি স্কোয়ার মানে যদি 1600 হয়, তাহলে এসি মানে কত হবে, তাহলে এসি মানে হচ্ছে √1600 মানে হচ্ছে 4 4 16, আর দুটো জিরো মানে একটা জিরো রুট থেকে বেরিয়ে গেলে কি ডবল, যেটা ডবল হয় তার সেটা হয়, অর্থাৎ 4 4 16 আর দুটো জিরো মানে একটা জিরো, অর্থাৎ মান হচ্ছে 40। তার মানে তার যে বলেছে কণাটির সরণের মান কত, কণাটির সরণের মান হচ্ছে 40 মিটার। আশা করি অঙ্কটা বুঝেছো। এই টাইপের অঙ্ক কিন্তু গ্রুপ ডি, ভালো করে বলছি শুনে নাও, গ্রুপ ডিতে কিন্তু এই টাইপের অঙ্ক সবথেকে বেশি দেয়, সামনে রেল আসছে তো তোমাদের এর জন্য একটু করে সায়েন্স আমি একটু মানে বাঘা একটু সায়েন্স দেওয়া শুরু করেছি। ওকে চলো, রাজ্যসভার সভাপতিত্ব, আচ্ছা সভাপতিত্ব করেন কে, রাষ্ট্রপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি নাকি অ্যাটর্নি জেনারেল? তো রাইট অ্যান্সার, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে, রাজ্যসভার সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি। দেখো আচ্ছা এখানে একটু ভুল হলো মনে হচ্ছে, জাস্ট 1 মিনিট, ও না ঠিকই আছে, আমি লোকসভা ভাবছি, রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, একদম ঠিক, কেননা তোমার হচ্ছে সে পদাধিকার বলে, তাই না, পদাধিকার বলে, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে, উপরাষ্ট্রপতি। আচ্ছা
এবং এখানে দুটো জিনিস একটু বলে রাখি যে তোমরা এটা জানো যে রাষ্ট্রপতি যদি পদটা যদি খালি হয় তাহলে সর্বোচ্চ ক মাসের জন্য উপরাষ্ট্রপতি সেই পদে রাষ্ট্রপতির ভূমিকা পালন করতে পারে বা রাষ্ট্রপতির পদে আসীন হতে পারে, সর্বোচ্চ ক মাস। তো মনে রেখো সর্বোচ্চ 6 মাসের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করাতেই হবে। ক্লিয়ার? এই জিনিসটা একটু মাথায় রেখো। আর আরেকটা জিনিস বলে রাখি যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখো একবার কি হয়েছিল, ধরো সাপোজ রাষ্ট্রপতিও কোনো না কোনো কারণে মারা গেলেন, উপরাষ্ট্রপতিও দেখা গেল তারপরে বসলেন কিন্তু 6 মাসের মধ্যে তিনিও নেই, যদি এরম ঘটনা ঘটে তাহলে কে রাষ্ট্রপতির পদ, তখন রাষ্ট্রপতি পদটাকে চালাবে কে, রাষ্ট্রপতির জায়গাটাকে কে নেবে? তো মনে রাখবে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি কিন্তু এই পদে আসীন হতে পারেন। ওকে, তো এরম একবার ঘটনা ঘটেছিল যে একবার 1969 সালে, রাইট, 1969 সালে ডক্টর জাকির হোসেনের মৃত্যু হয়। তিনি রাষ্ট্রপতি ছিলেন। জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি যার মৃত্যু হয়, রাষ্ট্রপতি পদে থাকাকালীন অবস্থায় মৃত্যু হয়, সেটা হচ্ছে ডক্টর জাকির হোসেন। তারপরে উপরাষ্ট্রপতি তখন ছিলেন ভিভি গিরি। তো ভিভি গিরি বসলেন, কিন্তু তিনিও কিন্তু পদত্যাগ করলেন। তো তিনি পদত্যাগের পর তখন ভারতের প্রধান বিচারপতি তখন ছিলেন এম হিদায়তুল্লাহ। তো মনে রাখবে যে সর্বপ্রথম ভারতের কোন বিচারপতি তিনি রাষ্ট্রপতির পদে বসেছিলেন, উনিই কিন্তু প্রথম এবং উনিই শেষ, মানে এখনও পর্যন্ত আর ঘটেনি। তো মনে রাখবে এম হিদায়তুল্লাহ কিন্তু তখন রাষ্ট্রপতির ভূমিকা কিন্তু পালন করেছিলেন। নামটা মনে রেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। চলো, বলছে ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটাকে বলা হয় সিজ, অর্থাৎ কি বলে তোমার স্পেশাল ইকোনমিক জোন, যেটা সিজ অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয়? মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, গুজরাটে কিন্তু প্রথম তোমার বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হয়েছিল। ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি। তো এরমও পরীক্ষা দিতে পারে, ডাউন্স তৃণভূমি কী ধরনের তৃণভূমি? নিরক্ষীয় তৃণভূমি, তুন্দ্রা তৃণভূমি, নাতিশীতোষ্ণ তৃণভূমি? তো এইগুলোও কিন্তু জানতে হবে। তো ডাউন্স হচ্ছে একটা কি নাতিশীতোষ্ণ তৃণভূমি, কিন্তু দেখা যায় কোথায়? এতবার পড়েছো মুখস্থ হয়ে যাওয়ার কথা, অস্ট্রেলিয়ায় দেখা যায়। নিউজিল্যান্ডে কি ক্যান্টারবেরি, আমেরিকায় অন্য কিছু, আমেরিকা দুভাগে, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা প্রেইরি, তারপর পম্পাস, উত্তর আমেরিকায় পেইরি, দক্ষিণ আমেরিকায় পম্পাস। হাঙ্গেরিতে দেখা যায় পুস্তাক তৃণভূমি, তাই কি না? চলো, আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? বলছে আকবর, জাহাঙ্গীর। আমির খসরু নিয়ে কিছুক্ষণ আগে একটা কোশ্চেন দিলাম কি, তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে ছিলেন, তাই না? তবলা ও সেতারের সাথে, সরোদ ছিলেন না। ওকে, তো আমির খসরু কিন্তু কোন রাজসভার কোন সম্রাটের সভাকবি ছিলেন? তিনি কিন্তু কার সভাকে? আলাউদ্দিন খলজি, তাই না? আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন কিন্তু আমির খসরু। পরবর্তী কোশ্চেন, আর আকবরের সভাকবি কে ছিলেন? আবুল ফজল। এই দুটো কিন্তু আমারও একটু মাঝে মাঝে গণ্ডগোল হয়ে যায়, তো সাবধানে কিন্তু করো। আবুল ফজলকে আকবর, আমির খসরু ছিলেন তোমার আলাউদ্দিন খলজি। কোন অলিম্পিকে প্রথম মহিলা অংশগ্রহণ করে? অর্থাৎ মহিলাদের আগে প্রথম যখন অলিম্পিক হয় আগে মহিলাদের অংশগ্রহণ ছিল না। তো কোন অলিম্পিকে প্রথম মহিলা অংশগ্রহণ করে? লন্ডন অলিম্পিক, প্যারিস অলিম্পিক, স্টকহোম অলিম্পিক নাকি আমস্টারডাম অলিম্পিক? তো রাইট অ্যান্সার কোন অলিম্পিক? সেটা হচ্ছে অপশান নাম্বার বি, প্যারিস অলিম্পিকে কিন্তু সর্বপ্রথম মহিলা অংশগ্রহণ করে। এবং এই অলিম্পিক থেকে প্রচুর কোশ্চেন হয়। যেমন ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে 1900 সালে কিন্তু ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে। প্রথম অলিম্পিক শুরু হয় কোথায়? গ্রিসের এথেন্সে প্রথম অলিম্পিক কিন্তু শুরু হয়। আচ্ছা, লন্ডন অলিম্পিক, এই প্রত্যেকটা অলিম্পিকের একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে কি, যেমন প্রথম মহিলা অংশগ্রহণ করে কি প্যারিস অলিম্পিক, ফ্রান্সে। ওকে, লন্ডন অলিম্পিকে কি হয়? প্রথম লন্ডন অলিম্পিকে হকি গেমস শুরু হয়, মানে অলিম্পিকে হকি, এই যে হকি গেমস সেটা শুরু হয় হচ্ছে লন্ডন অলিম্পিক থেকে। ক্লিয়ার? হকি শুরু হয় হচ্ছে লন্ডন অলিম্পিক থেকে। যদি বলি তোমার এই প্যারিস অলিম্পিক যেমন প্রথম মহিলা অংশগ্রহণ করে, সেইটা সালটা পরীক্ষায় আসে যে কোন প্যারিস অলিম্পিকে প্রথম মহিলা অংশগ্রহণ করে। তো সেটা কিন্তু মনে রাখবে 1900 সালে। এই 1900 সালে যখন ভারত তোমার অংশগ্রহণ করে তখনই কিন্তু এই প্রথম মহিলা অংশগ্রহণ করে। এবং প্রথম ফুটবলের সূত্রপাত, মানে অলিম্পিক গেমসে প্রথম ফুটবলের সূত্রপাতও কিন্তু এই 1900 সালের যে প্যারিস অলিম্পিক সেটাই হয়। তারপরে ক্রিকেট
ক্রিকেটের যে সূত্রপাত ক্রিকেট খেলা প্রথম গেমসে অলিম্পিক গেমসে ক্রিকেট খেলা সেটাও কিন্তু এই প্যারিস অলিম্পিকে। যদি বলি আমস্টারডাম অলিম্পিক কিসের জন্য বিখ্যাত, তো এটা কিন্তু শিখা প্রজ্বলন, অলিম্পিকে যে শিখা প্রজ্বলন যে পদ্ধতি, মানে প্রথম যে শিখা প্রজ্বলন হয় এই আমস্টারডাম তোমার হচ্ছে অলিম্পিক। ক্লিয়ার? আমস্টারডাম অলিম্পিক। চলো পরবর্তী কোশ্চেন, টেস্ট টিউব বেবি এর অর্থ কী? ফ্যালোপিয়ান নালীতে নিষেক, নাকি ডিম্বাণু শুক্রাণু সংযোগ, জাইগোটের গঠন, নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে ফ্যালোপিয়ান নালীতে নিষেক। কারণ টেস্ট টিউব বেবি কী হয়, বাইরে প্রথমে টেস্ট টিউবে মিলন করা হয় এবং সেটা যখন একটা নির্দিষ্ট সময় পর সেটাকে ফ্যালোপিয়ান টিউবে দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? তো তারপরে সেইখান থেকে জরায়ুতে বড় হতে থাকে, এই হচ্ছে ব্যাপার। চলো, কত নং ধারায় নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে? 243, 324, 326 নাকি 308? তো 324 নং আর্টিকেলে কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে কিন্তু বলা আছে 324 নং আর্টিকেল। ভারতের বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, সিন্ধু নদীর বদ্বীপ, মহানদীর বদ্বীপ নাকি গোদাবরী নদীর বদ্বীপ? তাহলে ভারতের বৃহত্তম বদ্বীপ সেটা কি? ভারতের বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ। নেক্সট কোশ্চেন, 0.5 কেজি ভরের কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট বল ক্রিয়া করে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হলো। আচ্ছা, বলছে প্রযুক্ত বলের মান নিউটন এককে নির্ণয় করে। দেখো বলের মান চেয়েছে, তাহলে আমরা প্রথমেই যখন বলের মান, তাহলে বল মানে কি F = ma, তাহলে ফর্মুলাটা কি P = mF। দেখো এইখানে কেউ এম তোমার এ দেয়, কেউ এফ দেয়, আমি কোনো সময় এ দিলাম, কোনো সময় এফ দিলাম, কোনো ব্যাপার না। তো এখানে এ মানে কি, এম মানে কি, এম মানে হচ্ছে তোমার ভর, আর এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাসিলারেশন মানে ত্বরণ। তাহলে দেখো ভর কত বলেছে, এম এর মান কত বলেছে 0.5। আমি বারবার বলেছি অঙ্ক করার সময় কিন্তু ইউনিট দেখে নেবে, এটাও কেজিতে আছে আর এটাও মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে দুটো এসআইতে আছে, তাই কোনো ভয়ের কিছু নেই। আর এইখানেও দেখো সব এসআইতে মান দেওয়া আছে, তো ইউনিট দেখে কিন্তু কাজ করবে, একটু তাড়াতাড়ি করে এগুলো দেখে নিতে হবে। আর এর মান কত 2, তাহলে 5 × 10 অর্থাৎ দশমিকের পর একটা জিরো কাটা অর্থাৎ 1 নিউটন। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ এ কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এইখানে একটা জিনিস বলি, এই নিউটনকে দেখো আমি যদি এইখানে ইউনিট বসাই, কালো দিয়ে একটু বসাই, ইউনিট বসাই, তাহলে এটা হচ্ছে কেজি আর এইটা হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার একেই কি কিন্তু নিউটন বলা হয়। পরীক্ষায় আসে যে 1 নিউটন সমান কি, তখন বলবে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, কারণ তোমাকে দিতেই পারে যে নিউটনকে কিভাবে লেখা যায়, তো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু নিউটন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বলছে 1940 সালে আগস্ট প্রস্তাব কে পেশ করেন? লর্ড মিন্টো, লর্ড মার্লে, লর্ড লিনলিথগো নাকি লর্ড মাউন্টব্যাটেন? তো রাইট অ্যান্সার লর্ড লিনলিথগো কিন্তু এই আগস্ট প্রস্তাব যেটা 1940 সালে কিন্তু পেশ করেছিলেন। শিল্পের লাইসেন্স নীতি কোন কমিটির সুপারিশে গঠিত হয়? শিবরামন কমিটি, সুবিমল দত্ত কমিটি, নরসিংহন কমিটি নাকি জানকীরামন কমিটি? তো শিল্পে যে এই লাইসেন্স নীতি সেটা গঠিত হয় কিন্তু সুবিমল দত্ত কমিটি। শিবরামন কমিটির সুপারিশে কি হয়? নাবার্ড গঠিত হয়। তারপরে নরসিংহন কমিটি আরও আছে, জানকীরামন কমিটি, এগুলো দেখিয়ে নেবে। তো সুবিমল দত্ত যে কমিটি সেটা শিল্পে লাইসেন্স নীতি সেটা প্রচলন শুরু হয় বা সেই কমিটির দ্বারা এটা সুপারিশ হয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? জাপান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া নাকি কানাডা? তো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সেটা হচ্ছে কানাডা সংবিধান থেকে গৃহীত। যেমন অস্ট্রেলিয়া থেকে গিয়ে, অস্ট্রেলিয়া হচ্ছে তোমরা জানো যে আর কি বলে প্রস্তাবনার ভাষা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়ে যায়। জাপান থেকে কি সুপ্রিম কোর্ট, তারপরে জরুরি অবস্থা তো জার্মানি থেকে। চলো পরবর্তী, কাকে বিশ্বের বিবেক বলা হয়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, রাষ্ট্রপুঞ্জ? তো মনে রাখবে রাষ্ট্রপুঞ্জকে কিন্তু বিশ্বের বিবেক বলা হয়। তো কেননা সে রাষ্ট্রপুঞ্জের কাজ কি? শান্তি রক্ষা করার জন্য। তো এই কারণে রাষ্ট্রপুঞ্জকে কি তোমার
বিশ্বের বিবেক বলা হয়। এবং রাষ্ট্র যে সংঘ দিবস বা রাষ্ট্রপুঞ্জ দিবস যেটা কি 24শে অক্টোবর। নেক্সট, শব্দের তীব্রতা মাপার একক কি? হার্জ, জুল, ডেসিবেল, আর্গ। তো শব্দের যে তীব্রতা মাপা হয় ডেসিবেল এককে, আর শব্দের কম্পাঙ্ক মাপা হয় কিন্তু হার্জ এককে। ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায়? জেনেভা, মস্কো, বার্লিন নাকি ব্রাসেলস? তো ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর হচ্ছে অপশান এ যে জেনেভাতে কিন্তু অবস্থিত। তো এই হচ্ছে আমাদের আজকে 39 যে সেট সেটা এখানে কমপ্লিট হলো। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে লাইক করো, শেয়ার করো, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সবার কাছে এটা যাতে যেতে পারে, চলে যায়। আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।